নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের কালকের রাজস্থান ম্যাচের জন্য প্লেইং 11 কি হতে পারে, মাতিসা পাথিরা নাকি কেকেআরের প্লেইং 11 আসতে পারে, সেই নিয়ে একটু আলোচনা করব। এবং তারই পাশাপাশি আমরা কথা বলবো আজকের যে দুপুরের ম্যাচটা হয়ে গেল, একটা দুর্দান্ত ম্যাচ দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে, সেই ম্যাচটা নিয়ে, যেই ম্যাচে কিন্তু ডেভিড মিলার লাস্ট ওভারে 15 রান বাকি ছিল, সেটা চেস করে আরসিবিকে কিন্তু হারালো, দিল্লিকে জেতালো। এবং যখনই ডেভিড মিলার এই টাইপের রান চেস করে, আমার তখনই সূর্যকুমার যাদবের কথা মনে পড়ে যায়, যে 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে ডেভিড মিলারের ওই ক্যাচটা না নিতে পারলে বলা যেত না কি হতো। তো যাই হোক, সেটা অন্য কথা। বাট ডেভিড মিলার কিন্তু ডেফিনেটলি দারুণ ব্যাটিং করেছে, আরসিবিকে হারিয়েছে। তবে আরসিবিরও প্রশংসা করতে হবে, যেভাবে তারা অল্প রান নিয়ে ফাইট করেছে। ভুবনেশ্বর কুমার অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ছিল, বাট দেন এগেন লাস্ট অব্দি একটু ক্যালকুলেশনের গন্ডগোল। যদি মাঝখানে শ্রেয়াস শর্মার একটা ওভার বার করে নিতে পারতো, তাহলে হয়তো তোমার লাস্ট ওভারটা সেফার্টকে দেবার দরকার হতো না। এবং ভুবনেশ্বর বা হ্যাজেলউড যেরকম বোলিং করছিল, তাদের যদি একটা ওভার থাকতো, তারা হয়তো ম্যাচটা জিতিয়ে দিতে পারতো আরসিবিকে। তো সেই ম্যাচ নিয়েও কথা বলবো, ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর বন্ধুরা, তোমাদের জন্য আছে আমার কাছে এক্সক্লুসিভ কন্টেন্ট, যেটা কিন্তু তোমরা দেখে নাও এই ভিডিওরই প্রথম কমেন্টে ক্লিক করে। তো যদি আমরা মেন টপিকে আসি, সেখানে এই মরশুমে দ্বিতীয় হার দেখলো আরসিবি দিল্লির সামনে। এবং এই ম্যাচের ব্যাপারে কথা বললে, ফিল সল্ট কিন্তু একটা তুলনামূলক কিছুটা স্লো পিচে ভালো ব্যাটিং করছিল। 38 বলে 63, ফিল সল্ট কিন্তু ব্রিলিয়ান্ট ব্যাটিং করে। তবে বাকি কোনো প্লেয়ার কিন্তু ফিল সল্টকে সেইভাবে আর কি সাথ দিতে পারেনি। একমাত্র টিম ডেভিড পরের দিকে 17 বলে 26 করে সব থেকে বাজে ইনিংসটা হয়তো জিতেশ শর্মা খেললো, 20 বলে 14 রান করলো, যেই 14 রানের একটা চারও কিন্তু এসেছিল ব্যাটের আউটসাইড এজে লেগে। এবং ক্রুনাল পান্ডিয়াকে যেভাবে রান আউট করিয়ে দিল, ক্রুনালের মতো প্লেয়ার তো খুব একটা খুশি হবে না। আর জিতেশের মধ্যে একটু অ্যাটিটিউড বেশি, যে আমি একাই জিতিয়ে দেবো। জিতেশ একবার তোমার একটা পডকাস্টে বলছিল যে আমি চাই আমাদের টপারটা তাড়াতাড়ি আউট হয়ে যাক, মানে নিজের টিমেরই টপারটা তাড়াতাড়ি আউট হয়ে যাক, যাতে সে এসে ম্যাচ জেতাতে পারে। বাট আজকে যখন দলকে 200 পার করানোর সুযোগ ছিল, সেখানে জিতেশ একটা নেগেটিভ ইনিংস খেলে। ক্রুনাল যে তার থেকে তো বেটার খেলছিল, তাকে রান আউট করিয়ে দেয়, তারপর সে নিজেও আউট হয়ে যায় এবং লাস্ট অব্দি 175 রানই আরসিবি করতে পারে, যেটা কিছুটা আন্ডার পারই লাগছিল। কারণ চিন্নাস্বামীতে যতই ড্রাই পিচ হোক, এখানে বল ট্রাভেল করে। তবে দারুণ শুরু করে কিন্তু সেই রানটা ডিফেন্ড করতে নেবে ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারেই ব্রিলিয়ান্ট বোলিং আমরা দেখি, এবং তোমার সেই জায়গাতে আউট করে কিন্তু প্রথম নিশাঙ্কাকে। মানে ভুবনেশ্বর কুমারের আমি ক্লাসটা ভাবছি, যে এই বয়সে এসেও ভুবনেশ্বর কুমার যেরকম বোলিং করে, ব্রিলিয়ান্ট। তবে হ্যাজেলউডের দিন আজকে ছিল না, লাস্ট যে ওভারটা করেছিল ওই ওভারটাই ভালো বোলিং করেছিল। তবে তার আগে কিছুটা স্ট্রাগল করে, এবং একদম হ্যাজেলউড স্ট্যান্ডার্ডের বোলিং কিন্তু হয়নি। তবে মিডিল ওভারে কিন্তু আবারও ক্রুনাল পান্ডিয়া ভালো বোলিং করে 4 ওভারে 24 রান দিয়ে একটা উইকেট নেয়। এবং ক্রুনাল পান্ডিয়াকে অ্যাকচুয়ালি এবার ভারতের জার্সিতে দেখতে চাইছে, যেরকম বোলিং করছে, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট সত্যি বলতে কি। বাকি তো তোমার সেই জায়গাতে গিয়ে লাস্টের দিকে যখন জস হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার 4 ওভারে 41 রান দরকার ছিল, সেই সময় দুরন্ত বোলিং করে, প্রেসার ক্রিয়েট করে। তবে একটাই বল ভুবনেশ্বর কুমার ইয়র্কার না করে বাউন্সার মেরেছিল, যেটাকে ক্রিস্টিয়ান স্টাফস 6 মারে 18 নম্বর ওভারে। 19 নম্বর ওভারে রাসিক সালামও কিন্তু ভালো বোলিং করেছিল, প্রথম বলে 4 খাবার পরেও মাত্র 10 রান দিয়েছিল। তবে 20 নম্বর ওভার রোমারিও শেফার্ড বল করতে যায়, 15 রান ডিফেন্ড করতে হতো, প্রথম দুটো বলে 2 রানই আসে। তবে তারপর ডেভিড মিলার 2 6 একটা 4 মেরে কিন্তু দিল্লিকে ম্যাচ জিতিয়ে দেয়। তো দিল্লির জন্য ডেভিড মিলারের প্রশংসা করতে হবে। ক্রিস্টিয়ান স্টাফস যে ইনিংসটা খেলেছে 47 বলে 60, লাস্ট অব্দি নট আউট থেকেছে, সেই ইনিংসটার প্রশংসা করতে হবে। ইভেন কেএল রাহুলের 34 বলে 57টাও কিন্তু একটা দারুণ স্টার্ট ছিল, যেখানে উল্টো দিকের ব্যাটসম্যানেরা আউট হয়ে যাচ্ছিল সেই সময় দাঁড়িয়ে। ইভেন তুমি অক্সর প্যাটেলের 19 বলে 26, সেই ইনিংসটাকেও ভুলে গেলে চলবে না, যদিও অক্সর প্যাটেলকে রিটায়ার্ড হার্ট হতে হয়। তো সব মিলিয়ে দিল্লির জন্য একটা পারফেক্ট ম্যাচ গিয়েছে। ডেভিড মিলার যেই কাজটা গুজরাটের বিরুদ্ধে করতে পারেনি, সেটা কিন্তু আরসিবির বিরুদ্ধে করে দেখিয়ে দিল, দলকে জিতিয়ে দিল। এরপর যদি আমরা কথা বলি কালকের কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ নিয়ে, সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জন্য আমরা কীরকম প্লেইং 11 এক্সপেক্ট করতে পারি। দেখো, আমার মনে হয় না যে বিশাল কিছু চেঞ্জ আমরা এই একদিনের গ্যাপে যখন ম্যাচ, সেখানে দেখতে পাবো, কারণ টিম ম্যানেজমেন্টের অত স্ট্র্যাটেজাইজ করার সময় থাকবে না। আর যদি চেঞ্জ করে, সেটা একটা বড় প্রশ্ন দাঁড় করিয়ে দেবে টিম ম্যানেজমেন্টের ভাবনা চিন্তার ওপর, যে কোনো প্র্যাকটিস না দেখে তারা কিভাবে একটা প্লেয়ার যাকে আগের ম্যাচটাই খেলালো না, তার পরের ম্যাচে খেলিয়ে দিল। তো যাই হোক, সেখানে মেবি আমরা খুব বেশি কিছু চেঞ্জ দেখবো না। বাট যেটা আমি আজকে সকালের ভিডিওতেও আলোচনা করেছিলাম, যে রিঙ্কু সিংয়ের রেস্ট দরকার, একদমই হচ্ছে না রিঙ্কুর। এবং সেই জায়গাতে তেজস্বীর মতো একটা প্লেয়ারকে এখন সুযোগ দেবে না তো কবে সুযোগ দেবে, সেখানে ওই একটা চেঞ্জ অ্যাটলিস্ট করা তো উচিত। বাকি আর যাই করুক না করুক, মাতিসা পাথিরানা শোনা যাচ্ছে আজকে রাত্রিবেলা
কলকাতা নাইট রাইডার্স টিমের সঙ্গে যোগ দিতে চলেছে, সেখানে কি কোনো প্র্যাকটিস না দেখেই তাকে নামিয়ে দেবে? আমার মনে হয় সেই চান্সটা কম। যদি ম্যানেজমেন্ট করতে চায় করতে পারে, বাট অ্যাটলিস্ট প্লেয়ারটা কেমন ছন্দে আছে সেটা তো দেখতে হবে। পরের ম্যাচটার আগে এক সপ্তাহ টাইম আছে, সেই সময় ভাবনা চিন্তা করে নতুন স্ট্র্যাটেজি নিয়ে নামতে পারে। তবে পাথিরানাকে না আনলে কার জায়গাতে আনবে? বৈভব আরোরার জায়গাতে একটা অপশন হতে পারে, এবং সেই জায়গাতে তোমাকে আরেকটা ফরেনার ড্রপ করতে হবে। সেটা কি পাওয়েল বা সাইফার্টের মধ্যে কে হবে? সাইফার্টকে একটা চান্স দিয়ে ড্রপ করে দেবে, নাকি পাওয়েলকে ড্রপ করবে? যদিও দেখো, আমাকে যদি বলো, আমার তো মনে হয় কলকাতার জন্য সব থেকে বেস্ট 4টে ফরেনার তোমার ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, মাতিসা পাথিরানা, সুনীল নারাইন, এই 4জনকে খেলানো উচিত। বাট কালকের ম্যাচটার জন্য সেটা পারফেক্ট কিনা সেই নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। দেখো, সত্যি বলতে কি আমার একটা জিনিসই মনে হয় যে যদি কালকে পাথিরানা না খেলে, একটা ম্যাচে অ্যাটলিস্ট টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন যেই কম্বিনেশনটা নিউজিল্যান্ডের হয়ে এত ভালো গেছে, সেই কম্বিনেশনটা কেকেআর টপ অর্ডারে ট্রাই করতে পারে। বাট যেখানে রাহানে আছে, রঘুবংশী আছে, তো সেখানে সেটা ট্রাই করার চান্সটাই অনেক কমে যায়, এবং হওয়ার চান্সও কম, কারণ পাওয়েল কিছুটা রান করে দিয়েছে। সেটা খুব ইম্প্যাক্টফুল না হলেও বাকিরা রান পাচ্ছে না, পাওয়েল সেখানে রান করেছে। তো সেই জায়গাতে এক্সপেক্ট করছি যে হয়তো পাথিরানা কালকে খেলবে না, এবং সেখানে অজিঙ্কে রাহানে এবং টিম সাইফার্টকেই আমরা ওপেন করতে দেখব। সুনীল নারায়ণকে যখন একটা ম্যাচ খেলিয়ে আবার বাদ দিয়ে দিয়েছে ওপেনিং থেকে, সেখানে আর্চার বার্গারের সামনে আবার ওপেনিং করতে পাঠিয়ে না দেওয়াটাই বেটার হবে, কারণ আর্চার বা বার্গারের পেসের সামনে নারায়ণ স্ট্রাগল করতে পারে। সেখানে রাহানেরই ওপেন করা উচিত, এবং দেন 3 নম্বরে অঙ্গক্রিস রঘুবংশী, 4 নম্বরে তোমার ক্যামেরন গ্রিন, 5-এ তেজস্বী ধাইয়া যদি তেজস্বী খেলে, নয়তো 5-এ রবমান পাওয়েল, 6, 7, 8 অনুকূল রিঙ্কু রমনদীপ। আর যদি রিঙ্কু না খেলে তেজস্বী খেলে, সেখানে তেজস্বীকে 5-এ খেলানো উচিত, এবং 6 রবমান পাওয়েল, 7-এ অনুকূল, 8-এ রমনদীপ, এরকম করা উচিত। এবং দেন 9 নম্বরে থাকবে তোমার সুনীল নারায়ণ। তবে আমার মনে হয় সুনীল নারায়ণকেও যেই সময় স্পিনাররা অপারেট করবে, রবি বিষ্ণুই বা তোমার রবীন্দ্র জাদেজা, তারা অপারেট করবে, সেই সময় ব্যাটে পাঠানো উচিত। অ্যাকচুয়ালি 9 পাঠিয়ে কোনো লাভ নেই, তবে মিডিল ওভারে তাকে পাঠিয়ে দিলে সে যদি স্পিনারদের একটা 4, একটা 6 মেরে দিতে পারে, সেটা টিমকে অনেক লাভ দিতে পারে। তবে ম্যানেজমেন্ট সেইভাবে ভাবে না, সব ম্যাচগুলো একদম নিচে পাঠাচ্ছে, একটা ম্যাচে উপরে পাঠিয়ে দিয়েছে। তো জানি না সেরকম কিছু করবে কিনা। এবং দেন 10-এ তোমার কার্তিক ত্যাগী, 11-ই বরুণ চক্রবর্তী, এবং মনে তো হচ্ছে না বৈভব আরোরাকে বাদ দেবে। সেক্ষেত্রে আবার আগের দিন ডেথে একটু ঠিকঠাক বল করেও দিয়েছে, ভালো বল করেছে বলবো না, ভালো বোলিং কী জিনিস সেটা ভুবনেশ্বর কুমারকে দেখে শেখা উচিত। বাট কলকাতা একটু মিডিয়াকোর জিনিসকে বেশিই ভালোবাসে, সেখানে বৈভব আরোরাকেই হয়তো চান্স দেবে সেক্ষেত্রে। আর আমি বলবো যে বৈভব আরোরা যেহেতু বাঁহাতি ব্যাটসম্যানদের থেকে বলটা দূরে নিয়ে যায়, আউট করার চান্সটা বেশি থাকে, সেখানে অ্যাটলিস্ট বৈভব আরোরা খেললে তাকে দিয়ে ফার্স্ট ওভারটা আর থার্ড ওভারটায় যেন বল করায়। বৈভব আরোরা পাওয়ার প্লে ক্লোজ করার মতো, পাওয়ার প্লের 5th বা 6th ওভারে বল করার জন্য হয়তো আইডিয়াল অপশন না। বাট তুমি বৈভব সূর্যবংশী এবং জয়সওয়ালের সামনে চাইবে যেন বৈভব আরোরা নতুন বলে 2 ওভার করে। অবশ্যই মার খেতে পারে প্রচুর, বাট একটা উইকেট তুলে দেবার চান্সও এই জায়গাতে বৈভব আরোরা থাকবে 2 লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের সামনে। বাট ক্যাপ্টেন রাহানের ব্রেন তো অন্য লেভেলের চলে, আবার না অনুকূলকে বল দিয়ে দেয় 2 বাঁহাতি ব্যাটসম্যানের সামনে, তাহলে দেখবে কি অবস্থাই না হয়েছে পাওয়ার প্লেতে। যাই হোক, সেখানে ক্যাপ্টেন রাহানের ওপর সেটা। বাট আমার মনে হয় এই টাইপের প্লেইং 11 নিয়ে কলকাতা যেতে পারে। এই ম্যাচেও খুব বেশি চেঞ্জ এক্সপেক্ট করছে না, বাট আমি তেজস্বীকে পার্সোনালি দেখতে চাই রিঙ্কু সিংয়ের জায়গাতে, কারণ যেভাবে রিঙ্কু স্ট্রাগল করছে। বাকি তোমাদের জন্য এক্সক্লুসিভ কন্টেন্ট কিন্তু আছে পিন কমেন্টে, প্রথম কমেন্টে, সেখানে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। এবং তারই পাশাপাশি কিন্তু এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। আর বাকি তোমরা কমেন্টে জানিও আজকের যে দিল্লি বনাম আরসিবি ম্যাচটা হলো, সেই ম্যাচটা নিয়ে তোমাদের কি বক্তব্য, ডেভিড মিলারের ব্যাটিং নিয়ে কি বলবে, আরসিবি ফ্যানেরা জানিও যে তোমরা কি বলবে জিতেশ শর্মার খেলা নিয়ে, কমেন্টে জানিও। আর কালকে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ আছে তোমার রাজস্থানের এগেনস্টে দুপুরে, সেই ম্যাচে কেকেআর ফ্যানেরা কি টাইপের প্লেইং 11 দেখতে চাইছো কমেন্টে জানিও। তো তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, বাই বাই।